পাকিস্তান না হইলে স্বাধীন বাংলাদেশটা কিভাবে হইতো, এইটার প্রসেসটা একটু বলেন। মানে আমি যদি বাংলার অধিকাংশ জনগণ 47-এ মুসলমান না হইতো, তাহলে এই বাংলা কি হিস্টোরিক্যাল বাংলা থেকে ভাগ হইতো কিনা? বাংলা বিভক্ত হইতো? তারা পুরোটা মিলে ভারতের অংশ হইতো। তাহলে ভারতের অংশ হইলে আপনি স্বাধীন বাংলাদেশ কিভাবে হইতেন? বাংলাকে স্বাধীন করবার জন্য তখন তো একটা প্রজেক্ট ছিল। সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসুরা তো চেষ্টা করেছে। শরৎচন্দ্র বসু, তারপরে কিরণ শঙ্কর রায়, সোহরাওয়ার্দী, এরা সবাই তো, আবুল হাশেম, এরা তো সবাই অবিভক্ত বাংলা করতে চাইছে। তারা তো সবাই মিলে জিন্নার কাছেও গেছে। জিন্না বলছে আমার কোনো আপত্তি নাই, আপনারা যদি একসাথে রাষ্ট্র থাকেন আমার কোনো আপত্তি নাই। তবে জিন্না সোহরাওয়ার্দী সাহেবকে এটাও বলে দিচ্ছে, এই রাষ্ট্র আপনারা বানাইলেও স্বাধীন রাখতে পারবেন না, আপনাদের খায়া ফেলবে ভারত। আর যখন শরৎচন্দ্র বসু গেছে আপনার কংগ্রেসের নেতাদের কাছে, তারা কি বলছে? না, এরকম রাষ্ট্র হবে না, বাংলা ভাগ করে দিব। তাহলে যারা এই পয়েন্টটা কায়েম করলো বাংলাদেশে, এবং বাংলাদেশে বলা হয় যে ভারত বিভক্তির জন্য দায়ী হলো জিন্না। দেখবেন এই ধরনের কথা বলে, ভারত কেন বিভক্ত হয়েছে এর জন্য দায় হইল মুসলিম লীগের। একদম এক্স্যাক্টলি অপোজিট ঐতিহাসিক রিয়েলিটি। বরং জিন্না চাইছে ক্যাবিনেট মিশন প্ল্যানের পরে যে এই রকম প্ল্যানে আমার কোনো আপত্তি নাই, এবং তিন পক্ষের সামনে, কংগ্রেস নেতা এবং ব্রিটিশদের সামনে, উনি 46-এ পাকিস্তানের ম্যাপ ছিঁড়ে ফেলাই দিছে। যে আপনারা যদি, এখন তো ওই আলোচনা ঢুকতে পারবো না, ক্যাবিনেট মিশন প্ল্যান ABC যে মডেলে তখন রাষ্ট্র একটা ফেডারেশন করার প্ল্যান করা হয়েছিল আমেরিকার মডেলে, এবং সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে। প্রেসিডেন্ট এক ধর্ম থেকে হবে, প্রাইম মিনিস্টার এক ধর্ম থেকে হবে, স্পিকার এক জায়গা থেকে হবে, এবং এটা রোটেট করবে। এই প্রকল্প তো জিন্না মেনে নিয়েছে, মুসলিম মেনে নিয়েছে। নেহেরু রুমের ভিতরে মিটিংয়ে মেনে নিচ্ছে, বাইরে এসে প্রেস কনফারেন্সে বলছে যে আমি এই পরিকল্পনার সাথে একমত না। তাহলে ভারত বিভক্তটা কে করলো? ধর্মের ভিত্তিতে এই দেশটাকে তো কংগ্রেস ভাগ করেছে, মুসলিম লীগ করে নাই, জিন্না করে নাই। তাহলে অথচ দেখেন পুরো ন্যারেটিভটা কি চাপায় দিচ্ছে আমাদের উপরে, যে এই দ্বিজাতি তত্ত্বের উপরে পাকিস্তান বানানো ভুল সিদ্ধান্ত, মুসলিম লীগ জিন্নার কারণে এই সাম্প্রদায়িক রাজনীতি তৈরি হয়েছে। এই বক্তব্যটা হিস্টোরিক্যালি চালায় দিয়েছে, এবং এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে এইটাকে কাউন্টার করা, চ্যালেঞ্জ করা কোনো চেষ্টাই আমরা দেখলাম না। তাহলে চেষ্টা না করার মধ্য দিয়ে আপনি কি করেছেন? কংগ্রেসের যে ন্যারেটিভ, কংগ্রেসের বক্তব্যটা, যেইটা আমরা আমাদের মুখ থেকে এখন বানায় করতেছি, তাহলে কংগ্রেসের বয়ান যদি আপনারও বয়ান হয়, তাহলে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র কিভাবে থাকে? এটার সাথে একটা যায় না তো, মানে একটা তো হিস্টোরিক্যালি একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করে। কিন্তু এই কন্ট্রাডিকশনগুলো এই পলিটিক্সকে আমাদের এখানে এস্টাবলিশ করেছে বামপন্থীরা, সিপিবি পার্টিকুলারলি। এবং সিপিবি কখনোই বাংলাদেশের রাজনীতি করে নাই। এই কমিউনিস্ট পার্টি ঐতিহাসিকভাবেই খুবই লো কোয়ালিটির পার্টি, কিন্তু এগুলো আপনারা যদি সিপিবির পলিটিক্সটা পড়েন, এরা কেউই মার্কসের লিটারেচার পড়ে নাই। এরা মার্কসের তাফসির যেগুলো কলকাতায় করছে, ওই তাফসিরটা এখানে পড়ছে। এবং ওই তাফসিরগুলো কারা করছে? ব্রাহ্মণরা করছে, জমিদাররা করছে। অতএব ব্রাহ্মণের যে জাতপাতের ভিউ, তার যে অখান ভারত, বিজেপির রাজনীতির যে টানেল ভিউ, তার যে সুপিরিয়রিটি, তার যে জমিনদারি সিস্টেম, কলোনিয়াল মডেলকে, ব্রিটিশদেরকে দেবদূত বানানো, মুসলমানদেরকে, মোঘল এম্পায়ারকে অপর বানানোর যে রাজনীতি, সেই টানেল দিয়ে সে মার্কসের তাফসির করছে, এবং এইটা মুসলমানের বাচ্চাদেরকে এখানে বুঝাইছে এগুলো। তো এই পলিটিক্সের শিকার হইতে হয়েছে আমাদের সবাইকে। আর ইন্টেলেকচুয়ালি বিএনপি আওয়ামী লীগ তো ভেরি শ্যালো, তার তো বুদ্ধিভিত্তিক দৈন্য দশা ব্যাপক। এবং এটা তো এখন মঞ্চগুলোতে কে কোন মঞ্চে গিয়ে বক্তব্য দিচ্ছে মেহমান হচ্ছে, দেখলেই বুঝতে পারছেন যে এত বড় বড় দল গণ অভ্যুত্থান হয়ে গেছে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটাই ব্যাখ্যা করতে পারছে না, নতুন প্রেক্ষাপটে সেটাকে রেলেভেন্ট করে রাখতে পারছে না। তো সেই যে ন্যারেটিভের পলিটিক্স যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই জায়গাটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার এই মাটির একটা রাজনীতি, সুবা বাংলার রাজনীতি, নবাবী আমলের রাজনীতি, সুলতানি আমলের রাজনীতি, আমার যে সোনার বাংলার পিরিয়ড, যেই বাংলা পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল ছিল, আমার মোস্ট প্রসপারাস টাইম, সেই অংশটাকে ব্যাপারে আমাকে গর্বিত করতে দিচ্ছে না।